ক্যালিফোর্নিয়ার রাস্তায় তখন নেমে এসেছিল ভয়। বাবা মারাও তাদের বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছিল। পুরো শহর প্রতিটি চেহারাকে সন্দেহ করত, প্রতিটি গাড়িকে শত্রু মনে করত। মানুষ রাস্তায় বের হলে চারপাশে তাকিয়ে থাকত, কারণ কোথাও লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ছায়া, যে 13 বছর ধরে শহরের সবাইকে আতঙ্কিত রেখেছিল। সে নিজের পরিচয় দিত জোডিয়াক নামে। 1968 সালের শেষের দিকে ক্যালিফোর্নিয়ার ভেলোজো শহরের কাছে বেনিসিয়া এলাকা, একটি নির্জন রাস্তা যেখানে অনেক তরুণ তরুণী প্রায়ই গাড়ি পার্ক করে ডেটিং করত। 20 ডিসেম্বর, শান্ত রাত, চারপাশে শুধু দূরের ল্যাম্প পোস্টে আলো ঝলমলে করছে। গাড়ির মধ্যে ডেভিড ফ্যারাডে আর বেটিলো জনসন একসাথে সময় কাটাচ্ছিল। প্রথমবার প্রপার ডেটে বেরিয়েছিল তারা। সবকিছুই যেন নিখুঁত, শান্ত রাত, নির্জন রাস্তা আর তাদের প্রথম ডেট। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্ধকার থেকে ভেসে উঠল এমন এক উপস্থিতি, মনে হচ্ছিল কেউ হয়তো দূর থেকে তাকিয়ে আছে তাদের দিকে, কেউ তাদের দিকে এগিয়ে আসছে। 15-20 মিনিট পরে বেনিসিয়া পুলিশ ডিপার্টমেন্টে খবর আসে, দুজন তরুণ তরুণীর নিথর দেহ পড়ে আছে লেক হারমান রোডে। পুলিশ রিপোর্ট অনুযায়ী খুনি প্রথমে ভিকটিমদের গাড়ির মধ্যে নিয়ন্ত্রণ রাখে, পরবর্তীতে তাদের গাড়ি থেকে বের করে হত্যা করা হয়। ডেভিড মাথায় এক গুলি খায়, আর বেটিলো জনসন পালানোর চেষ্টা করলেও পিছু নিয়ে পিঠে 5 বার গুলি খায়। পুলিশ ঘটনাস্থলে আসলে ছেলেটিকে গাড়ির পাশে পায়, আর মেয়েটিকে 40 ফুট দূরে রাস্তার ওপর পড়ে থাকতে দেখতে পায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্টেলা বর্গেস গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তিনি প্রথম ভিকটিমদের দেহ দেখে পুলিশকে খবর দেন। এই খুনের ঘটনায় শহরের মানুষরা বুঝতে পারে এই নির্জন রাস্তা আর নিরাপদ নয়। এখান থেকে সেই ভয়ঙ্কর ছায়া শুরু। মানুষ তখনও জানতো না এটা সিরিয়াল কিলারের কাজ, আর এ তো সবে মাত্র শুরু। সময় পেরোতে থাকে, সময়ের সাথে সাথে মানুষও ভুলে যেতে শুরু করে বেনিসিয়ার কাপল মার্ডার। শহরের পরিবেশ আবার স্বাভাবিক হতে শুরু করে। 8 মাস পর 4 জুলাই স্বাধীনতা দিবসে ঘটে আরও একটি ঘটনা। ভেলোজোর ব্লু রক স্প্রিংস পার্কিং এরিয়াতে 22 বছরের ডার্লেন ফ্যারিন, যে কিনা সেখানকার স্থানীয় বাসিন্দা, সাথে তার 19 বছরের বন্ধু মাইকেল ম্যাগো এর সাথে গাড়িতে আড্ডা দিচ্ছিল। মূলত অপেক্ষা করছিল রাতের আতশবাজি দেখবার জন্য। রাত 11টা হঠাৎ একজন অজ্ঞাত লোক তাদের গাড়ির পাশে এসে দাঁড়ালো। তাদের গাড়ির জানালা খুলতে বলল। অন্ধকার থাকায় লোকটির চেহারা দেখা যাচ্ছিল না। আতশবাজি দেখার জন্য রাস্তায় তখন অলরেডি মানুষজন ছিল। সেটা ভেবেই তারা গাড়ির জানালা নামালো। সাথে সাথে তাদের কেন্দ্র করে .22 ক্যালিবারের বন্দুক থেকে পর পর গুলি ছোড়া শুরু হয়। ঘটনাস্থলে মারা যায় ডার্লেন ফ্যারিন। মাইকেল ম্যাগিউ এর গায়ে 2টি গুলি লাগে, সে বেঁচে যায়। গুলির খবর পেয়ে ভেলোজো পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু মাইকেল ম্যাগিউ বেঁচে যায়, সে পুলিশকে সংক্ষিপ্ত বর্ণনা দেয়। শুটার একজন সাদা পুরুষ, আনুমানিক বয়স 26 থেকে 30, ভারী গড়নের, ছোট চুল। দ্য ক্রেজি ফ্যাক্ট ইজ, পুলিশ তখনও ক্রাইম সিনে কাজ করছিল। এরই মাঝে ভেলোজোর পুলিশ ডিপার্টমেন্টে খুনি কল করে। সে জানায় এই হত্যা সেই করেছে। সে শুধু ব্লু রক স্প্রিংসের নয়, বরং লেক হারমান রোড মার্ডার্সের দায়ও নিজের উপর নিচ্ছে। কলটি ট্রেস করা হলে ভেলোজো শহরের একটি পে ফোনের অবস্থান পাওয়া যায়, যা পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিল। সেখানে গিয়েছিল পুলিশ, গিয়ে লাভ হয়নি। অফিসাররা আতঙ্কিত হলেও বোঝা যায় এটা আর সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং একজন সিরিয়াল কিলারের বিকৃত আসক্তির সূচনা মাত্র। একদিকে শহরের মানুষ ভয়ে আতঙ্কিত, তারা বিশ্বাস করছিল কেউ একজন তরুণ তরুণীদের উদ্দেশ্য করে পরিকল্পিতভাবে হত্যা করছে। অন্যদিকে পুলিশকে মিডিয়া আর জনগণ জবাবদিহি করতে বাধ্য করছিল। কে এই খুনি? সে কি আগের লেক হারমান হত্যার সাথে যুক্ত? আরও কত খুন করবে? এই ঘটনার 28 দিন পর লোকাল পত্রিকাগুলোতে একটি করে চিঠি আসে, সাথে ক্রিপ্টিক মেসেজ। কেউ কখনো চিন্তাও করেনি গত 8-9 মাসের হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারী তাদেরকে নিজে চিঠি লিখবে। চিঠির প্রথমেই পরিচয়, দিস ইজ দ্য জোডিয়াক স্পিকিং। আমি তোমাদের জানাতে চাই, ইন্ডিপেন্ডেন্স ডে এর রাতে আমি আবার হত্যা করি। 4 জুলাই ব্লু রক স্প্রিংস পার্কে একটি গাড়ির ভেতর বসেছিল এক ছেলে আর এক মেয়ে। তারা ভেবেছিল তারা ভালোবাসা রাত কাটাবে। আমি তাদের কাছে গিয়ে গুলি চালাই। ছেলেটি সঙ্গে সঙ্গে পড়ে যায়। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু আমার গুলি তাকে ফেলে দেয় মাটিতে। সেই হত্যাকারী যে আমি তা প্রমাণ করবার জন্য কিছু ফ্যাক্টস লিখে দিলাম, যা আমি আর শুধু পুলিশ জানি। একে একে সে ডিসেম্বরের ঘটনা আর 4 জুলাইয়ের ঘটনা, ক্রাইম সিনের সকল কিছু চিঠিতে লিখে দিল।
বন্দুকের ব্র্যান্ডের নাম, কতটি শট, ভিকটিমের শেষ অবস্থা, জামা, সবশেষে ডেড বডি কিভাবে পড়েছিল, একে একে সব। চিঠি শেষ হলো একটি ওয়ার্নিং দিয়ে, যদি খুব দ্রুত এই চিঠি এবং সাথে ক্রিপ্টিক মেসেজ, যেটি পুরোটি সাইন সিম্বল দিয়ে লেখা, সংবাদপত্রের ফ্রন্ট পেজে ছাপা না হয় তাহলে সে আরও বেশি মানুষ মারবে। পুলিশ এবং সংবাদপত্র তখন ভয় আর চাপের মধ্যে পড়ে। একদিকে যদি প্রকাশ না করে তবে খুনি হয়তো আরও খুন করবে, অন্যদিকে যদি প্রকাশ করে তবে খুনির উল্টো পাবলিসিটি করা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পুলিশ ও সংবাদপত্র সিদ্ধান্ত নেয় সব প্রকাশ করার, কারণ শহরের মানুষদের নিরাপত্তার ঝুঁকি ছিল অনেক বেশি। পরদিন চিঠি এবং সেই প্রতীকী চিহ্ন সম্বলিত মেসেজ ছাপানো হয়, আর এভাবেই জোডিয়াক প্রথমবারের মতো নিজেকে পরিচিত করল পুরো দুনিয়ার সামনে। সেপ্টেম্বরের সোনালি বিকেল, ন্যাপা কাউন্টির শান্ত লেক ব্যারিস্টার তীরে বসে আছে দুজন তরুণ তরুণী, ব্রায়ান হার্টনেল আর সেসিলা শেপার্ড। তারা দুজন কলেজ বন্ধু, খুব ঘনিষ্ঠ। সেসিলা সেদিন উইকেন্ড কাটাতে এসেছে, আর ব্রায়ান তাকে নিয়ে এসেছিল প্রকৃতির কোলে একটু শান্ত সময় কাটাতে। তাদের সামনে ছড়িয়ে আছে লেকের নীল জল, হালকা বাতাস বইছে, কাছে একটি পিকনিক কম্বল বিছানো, সাথে কিছু খাবার আর বই। সেসিলা বই পড়ছিল, ব্রায়ান মজা করে তার পড়ার ভঙ্গি নকল করছিল। মাঝে মাঝে তারা হাসিতে ভেঙে পড়ছিল, ঠিক যেমন হয় দুইজন কাছের মানুষের মাঝে, যাদের কোনো চাপ নেই, শুধু মুহূর্তটা উপভোগ করার ইচ্ছে। ওরা হয়তো তখনও ভাবছিল দিনটা নিখুঁত, শান্ত, রোমান্টিক এবং স্মরণীয় হতে যাচ্ছে, কিন্তু সেই শান্তির আবরণ ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছিল। অদূরে লুকিয়ে থাকা এক ছায়া আসছিল তাদের দিকে। ব্রায়ান প্রথমে সেসিলাকে বলল, ওই লোকটা আমাদের দিকে আসছে। দূরে পাহাড়ি পথ থেকে নামছিল এক অদ্ভুত মানুষ, পুরো মাথা ঢাকা কালো মুখোশ, বুকের উপর সাদা রঙের ক্রস হেয়ার চিহ্ন, হাতে ছিল পিস্তল এবং কোমরে ঝুলানো ছুরি। ব্রায়ান প্রথমে ভেবেছিল হয়তো মজা করছে কেউ, কিন্তু লোকটির গলায় ছিল বরফ ঠান্ডা কণ্ঠ। সে বলল, আমি জেল থেকে পালিয়ে এসেছি, তোমাদের গাড়িটা আমার লাগবে, আমি মেক্সিকো যাব। এখন আমার কিছু টাকা আর তোমাদের গাড়ির চাবি লাগবে, চালাকি করার চেষ্টাও করো না। সে আগে থেকে নিয়ে আসা দড়ি দিয়ে দুজনকে বেঁধে ফেলল। ব্রায়ান ভাবে যদি সে শান্ত থাকে তবে হয়তো জীবন বাঁচবে, কিন্তু সেই আশা মুহূর্তেই ভেঙে যায়। লোকটি হঠাৎ করে কোমর থেকে ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে। ব্রায়ানের শরীরে একের পর এক ছুরির আঘাত, এরপর সেসিলা শেপার্ডকে ছুরিকাঘাত করে। ব্রায়ানের চোখ ভয়ঙ্করভাবে, সবুজ ঘাসগুলোতে রক্ত ছড়িয়ে পড়ে। চারপাশের প্রকৃতি মুহূর্তেই রূপ নেয় এক দুঃস্বপ্নে। রক্তাক্ত দেহ দুটি মাটিতে পড়ে আছে। তখন খুনি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কিন্তু এখানেই শেষ নয়। সে এগিয়ে যায় ব্রায়ানের গাড়ির দিকে, একটি কালো মার্কার বের করে দরজা লিখে দেয়, ভেলেজো, ডিসেম্বর 20, 1968, জুলাই 4, 1969, সেপ্টেম্বর 27, 1969, সময় 6:30, বাই নাইফ। 3টি তারিখ, তার পূর্বের খুনের এবং বর্তমান খুনের ডেট এবং সাথে সময়সহ, যেন সে ঘোষণা করছে, আমি এখানে ছিলাম, আমি সেই জোডিয়াক। কিছুক্ষণ পর পাহাড়ের উপর থেকে একজন জেলে চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেসিলা শেপার্ড কিছুদিন পর মারা যায়। ব্রায়ান হার্টনেল আশ্চর্যজনকভাবে বেঁচে থাকে এবং খুনির মুখোশ, প্রতীক এবং পরিকল্পনা পুলিশকে বর্ণনা করে। এই রাতটি জোডিয়াকের ইতিহাসে এক নতুন অধ্যায় খোলে। মুখোশ পরা, প্রতীক ব্যবহার করা, ছুরি দিয়ে আক্রমণ এবং ক্রাইম সিনে তার নিজের স্বাক্ষর রেখে যাওয়া এক দুর্ধর্ষ সিরিয়াল কিলার। কেউ রাতের অন্ধকারে বাইরে বের হতে সাহস পাচ্ছিল না। স্কুল, কলেজ, পাবলিক পার্ক এবং লেকের মতো সাধারণ স্থানে থাকা মানুষও আতঙ্কে ভুগছিল। তারা জানত খুনি যে কোনো সময় যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে, যার আগেরবারের খুনের ধরনের সাথে নতুন খুনের ধরন মিল নেই। স্থান এবং সময় একবারেই অপ্রত্যাশিত। বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা বা যুবক যুগল ছিল তারা বেশি ভয় পাচ্ছিল। এরই মাঝে জোডিয়াকের আরও একটি চিঠি আসলো, সাথে আগেরবারের মতো একটি ক্রিপ্টিক মেসেজ। এবারও বলা হয় যেন সংবাদপত্রের ফ্রন্ট পেজে ছাপানো হয়। চিঠি যেন ইগনোর না হয়, না হলে সে আবার হত্যাকাণ্ড চালাবে। জোডিয়াক এই ক্রিপ্টিক মেসেজগুলো দিত এটা বলে যে যদি কেউ সেটা ক্র্যাক করতে পারে তাহলে জোডিয়াকের পরিচয় এবং লোকেশন পেয়ে যাবে। আমরা এখনও সেই ক্রিপ্টিক মেসেজগুলো নিয়ে কথা বলিনি। প্রথমে জানি জোডিয়াক সে সাংকেতিক চিহ্নবর্তী মেসেজগুলো কেন দিত। জোডিয়াক বিশ্বাস করত তার তৈরি সাইফার কোড সহজে কেউ ক্র্যাক করতে পারবে না, আর যাতে মানুষ ক্র্যাক করার চেষ্টা করে তাই সে বলতো কোডগুলো ক্র্যাক করলেই তার পরিচয় পেয়ে যাবে। কেন? আমার মতে কারণ তার ওভার কনফিডেন্ট আর অহংকার ছিল। সে বিশ্বাস করত সে সাধারণ নয়,
সে মানুষের চেয়ে অনেক উপরে। সে নিজেকে জিনিয়াস ভাবত। প্রথম চিঠির সাথে যে কোডটা এসেছে সেটা 2 সপ্তাহের মধ্যেই ডিকোড করেন এক দম্পতি। সেখান থেকে জানা যায় সেই কোডে তেমন কিছুই নেই, তার ভ্রান্ত বিশ্বাস ছাড়া। কোডটিতে ছিল এমন: সে বিশ্বাস করে মানুষ পৃথিবীর সব থেকে হিংস্র প্রাণী। জঙ্গলে পশু শিকারের চেয়ে মানুষ শিকার তার কাছে বেশি আনন্দের। এবং সব শেষে সে বলে, আমি শুধু মানুষ মারছি না, আমি আমার পরকালের জন্য দাস সংগ্রহ করছি। অর্থাৎ যাদের আমি মেরেছি এরা সবাই পরকালে আমার দাস হিসেবে থাকবে। এক্ষেত্রে যদি আমরা প্রাচীন কিছু রিচুয়ালের দিকে দেখি, কিছু সংস্কৃতিতে যেমন মেসোপটেমিয়া, মায়া বা আফ্রিকার কিছু আদি সমাজে রাজার জন্য বা ধর্মীয় উৎসবের জন্য মানুষ বা ক্রীতদাসকে বলিদান দেয়া হতো, কিন্তু সেটা ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ ছিল, পরকালের শাসনের জন্য নয়। এ থেকে বোঝা যায় জোডিয়াক কোনো ধর্ম বা সংস্কৃতি ফলো করছে না, বরং সে নিজের তৈরি যুক্তিহীন থটসের উপর চলত। বলেছিলাম জোডিয়াক নিজেকে অনেক জিনিয়াস ভাবত। এবার বলি, যখন সেই দম্পতি মাত্র 10 দিনের মধ্যে তার প্রথম পাঠানো সাইফার কোড ক্র্যাক করে ফেলে, সেটা তার ইগোতে লেগে যায়, কারণ সে ভেবেছিল কেউ সেই কোড ক্র্যাক করতে পারবে না। তাই সে পরবর্তীতে আরেকটি চিঠি পাঠায় আরও কঠিন কোড দিয়ে, যেটা সলভ করতে লেগেছিল প্রায় 50 বছর। আর মূলত সেই কোডে তার ভয়ভীতি দেখানো কথাবার্তা আর উইয়ার্ড চিন্তাধারা ছাড়া আর কিছুই ছিল না, যেটা দিয়ে ধরতে পারবে কে আসলে জোডিয়াক। সে আরও হত্যা চালায়। তার লাস্ট কনফার্ম মার্ডার প্রুভ করতে সে ভিকটিমের শার্টের টুকরো কেটে নিয়ে যায়। পরে কয়েক সপ্তাহের মধ্যে পুলিশ ও সংবাদপত্রকে প্রমাণ দেখানোর জন্য যে সেই মার্ডারের ক্রেডিট তার, তাই সে চিঠিতে করে সংবাদপত্রে সেই শার্টের টুকরো পাঠায়। মানুষের মনে ভয় আর আতঙ্ক চলমান থাকার জন্য সে প্রতিনিয়ত চিঠি পাঠাতো। একবার তো বলে দিয়েছিল চিঠিতে সে এক স্কুল বাসকে টার্গেট করেছে বোমা হামলা করবে বলে। সান ফ্রান্সিসকো এবং আশপাশের এলাকায় মানুষ বিশ্বাস করতে শুরু করে যে যে কোনো দিন বড় ধরনের হামলা হতে পারে। অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয়। শিশুরা স্কুল বাসে উঠতে ভয় পেত। কেউ কেউ নিজেরাই সন্তানদের স্কুলে পৌঁছে দিতে শুরু করে। সংক্ষেপে বলা যায়, এই চিঠির ফলে বে এরিয়াতে সাধারণ জীবনযাত্রা ভেঙে পড়েছিল। বিশেষ করে স্কুলগামী শিশুদের অভিভাবকরা চরম উদ্বেগে দিন কাটাতেন। তবে পুলিশের এবং কর্তৃপক্ষের সচেতনতায় সে বাস অ্যাটাকে সফল হয়নি। এভাবে করে প্রায় 1974 সাল পর্যন্ত চিঠি পাঠায়। পুলিশ তাকে ধরবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। চিঠি থেকে ডিএনএ সংগ্রহ করার চেষ্টা করেছিল, কিন্তু তখন টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না, তাই এই দিকে কিছু করতে পারেনি। জোডিয়াক যেসব সাইফার কোড পাঠিয়েছিল, পুলিশ সেগুলো সমাধান করতে ক্রিপ্টোগ্রাফার, নৌবাহিনী, এমনকি স্কুল শিক্ষকরা সাহায্য করেন। প্রথম 408 অক্ষরের সাইফার মাত্র কয়েকদিনের মধ্যে সমাধান হয়েছিল, যেখানে জোডিয়াক যে সকল মার্ডার করেছে সে সকল মার্ডারের প্রতি তার বিকৃত আনন্দের কথা বলে। তবে 340 অক্ষরের সাইফারের সমাধান করতে 51 বছর লেগে যায়। শত শত সন্দেহভাজককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সবচেয়ে আলোচিত সন্দেহভাজন ছিলেন আর্থার। তার বিরুদ্ধে অনেক ইঙ্গিত ছিল, ঘড়িতে জোডিয়াক লোগো, আচরণগত মিল, কিন্তু সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। পরে আরও অনেক সন্দেহভাজন হন, তবে কারো বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মেলেনি। পুলিশ অনেক সময় জোডিয়াকের চিঠি, ধাঁধা আর হুমকি বিশ্লেষণে এতটাই ব্যস্ত ছিল যে খুনের ঘটনার বাস্তব প্রমাণ, টায়ারের দাগ, সাক্ষী সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। তবে একটি ভুল না হলে হয়তো আজ আমরা জোডিয়াকের রিয়েল আইডেন্টিটি জানতে পারতাম। এক ট্যাক্সি ড্রাইভার স্টেইন খুন হওয়ার পর পুলিশ সেই এলাকায় তাড়াতাড়ি পৌঁছায়, কিন্তু রেডিওতে বলা হয় খুনি হচ্ছে একজন ব্ল্যাক মেল, মানে কালো মানুষ, কিন্তু জোডিয়াক ছিল সাদা চামড়ার। এমনকি বলা হয় সেই রাতে জোডিয়াকের সাথে পুলিশের দেখাও হয়েছিল, কিন্তু যেহেতু একজন কালো মানুষকে তারা খুঁজছিল, তাই তাকে অত গুরুত্ব দিয়ে যাচাই করা হয়নি, আর সে বেঁচে যায়। এভাবে জোডিয়াক কিলার আসলেই কে তা আজ অবধি রহস্য থেকে গেল।